আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও পর্যালোচনা ময়দানে মমতা, এই নিয়েই কথা বলবো কিছুক্ষণ। ময়দানে মমতা বলতে মমতা ব্যানার্জি আবার তার পুরনো জমি পুনরুদ্ধারে রাজনৈতিক ময়দানে নেমেছিলেন গতকাল, অর্থাৎ তিনি রাজপথে মিছিল করেছেন পায়ে হেঁটে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। তার প্রতিবাদের অবশ্য বিষয় ছিল হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করা চলবে না, যেসব হকার উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসন দিতে হবে এবং তৃণমূল নেতাদের যে গ্রেপ্তার করা চলছে তার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল নেতাদের ঘরবাড়ি ভাঙা, তৃণমূল নেতাদের ওপর অত্যাচার হচ্ছে, কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, তা নিয়েও তিনি প্রতিবাদ জানিয়ে তিনি গতকাল ময়দানে নেমেছিলেন, অর্থাৎ রাজপথে নেমেছিলেন, মিছিল করেছেন পায়ে হেঁটে। তবে তার সঙ্গে তেমন কোনো নেতা দেখা গেল না। দেখা গেল দোলা সেনকে, বৈশানর চট্টোপাধ্যায়কে, কুণাল ঘোষকে, আরও 2-4 ইতিউতি নেতাকে। সেরকম বড় মাপের নেতাকে দেখা গেল না। দেখা গেল না কর্মীদের উচ্ছ্বাস, দেখা গেল না কর্মীদের আবেগ, দেখা গেল না তৃণমূল কর্মীদের বাঁধ ভাঙা ভিড় বা জনসমাগম, কিছুই তেমন দেখা গেল না। তার কারণ এটা হওয়ারই ছিল। মমতা ব্যানার্জির সেই সোনালি দিন তিনি ফেলে এসছেন। 21-এর পরবর্তী সময়কাল থেকেই তার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছিল। এবারে 26-এর ভরাডুবির পর তার জনপ্রিয়তা একেবারে শূন্যে না নামলেও যথেষ্ট নিচে নেমে গেছে, এ কথা বলাই যায়। তিনি পদত্যাগ করেননি, তার মনে হয়েছে তিনি পরাজিত হননি। সেই জন্যেই তিনি গতকাল বা তার আগের দিন খুব সম্ভবত কল্যাণ ব্যানার্জিকে নিয়ে তিনি হাইকোর্টে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন যে ভবানীপুরে তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। লোডশেডিংয়ের দোহাই দিয়ে তিনি সেই হারকেও মেনে নিতে চাননি, হাইকোর্টে মামলা করেছিলেন, কিন্তু সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। একটা মামলার নিষ্পত্তি এখনও হয়নি, আরেকটা মামলা তিনি করলেন 15,000-এর বেশি ভোটে হেরে গিয়েও। তিনি হারতে জানেন না, হার মানতে চান না, তিনি হার স্বীকার করতে চান না। তিনি ভাবেন যে তিনি অপরাজেয়, তিনি হারতে পারেন না। এটা তার একটা বিশ্বাস, এটা তার একটা ভাবনা, এটা তার একটা ভয়ঙ্কর মানসিক চিন্তাধারা। তিনি হারতে পারেন না, এ কথাটা যেন তার একেবারে দৃঢ় বিশ্বাস। যাই হোক, সেটা তার ভাবনা, তা নিয়ে চিন্তা করে এখন আর লাভ নেই। তিনি পরাজিত হয়েছেন, এটা মেনে নিতে পারুন না পারুন, বাংলার মানুষ বা বাংলার জনগণ জানে যে তিনি হেরে গেছেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেউ কেউ বলছেন তিনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার কারণ তার বিধানসভা রাজ্যপাল RN রবি ভেঙে দিয়েছেন। তিনি পূর্বতন মুখ্যমন্ত্রীদের মতন তিনি পদত্যাগ করেননি। যিনি পদত্যাগ করেন তাকে বলা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার বিধানসভা ভেঙে দেওয়া হয় তাকে বলা হয় বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, এটা অনেকেই বলছেন। যাই হোক, তিনি বহিষ্কৃত হোক বা প্রাক্তন হোক, তিনি এখন আর বর্তমান মুখ্যমন্ত্রী নয় এবং তার সেই ক্ষমতাও, রাজনৈতিক ক্ষমতাও নেই। তার কারণ তার দলেরই সাংসদরা 1/3 ভেঙে চলে গেছে অন্য দলে এবং তার দলের বিধায়করাও ভেঙে গিয়ে তারা নতুন দল গঠন করে বা নতুনভাবে নিজেদেরকে তৃণমূল বলে দাবি করে তারা রাজনৈতিক একটা ক্ষমতা চালাবার চেষ্টা করছেন। সেই দিক থেকে দেখতে গেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হয়েছেন। আজকে অবশ্য হাইকোর্ট সেভাবে
তৃণমূলের মামলাকে গুরুত্ব দেননি বা তৃণমূলের আবেদনকে গুরুত্ব দেননি। শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা করেছিলেন স্পিকারের বিরুদ্ধে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু হাইকোর্ট সে মামলায় কোনো হস্তক্ষেপ করল না। হাইকোর্ট জানিয়ে দিল যে পরবর্তীকালে এই মামলার শুনানি হবে, তবে বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বস্তি পেলেন, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় কোনো মান্যতা পেলেন না। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট দ্বারা বিরোধী নেতা হিসেবে মান্যতা পাওয়ার পর তৃণমূলের আরও বিক্ষুব্ধ আরও বিরোধী নেতারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করবে এবং তার নৌকায় এসে ভিড়বে। ফলে মমতা ব্যানার্জি দিনে দিনে আরও ক্ষয়িষ্ণু হতে থাকবে, তৃণমূল দল আরও ক্ষয়িষ্ণু হতে থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও আরেকটা বিষয় উল্লেখ করা যেতেই পারে যে কদিন আগে পুরসভায় মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন কেন্দ্রীয় প্রকল্পকে ত্বরান্বিত করতে। গঙ্গা ভাঙন রোধের প্রকল্প, গঙ্গা জল মিশন প্রকল্প এবং তার পার পরিষ্কার বা স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প নিয়ে তিনি পুরসভায় এসেছিলেন। সেখানে তিনি যখন আসেন তখন তৃণমূলের নেতারা গদগদ হয়ে তার সাথে একটু কথা বলবার জন্য, তার সাথে একটু করমর্দন করবার জন্য একেবারে হামলে পড়েন। এই মুহূর্তে তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং পৌরপিতারাও শুভেন্দু অধিকারের সঙ্গে সখ্যতা রাখছেন এবং সম্পর্ক রাখছেন। তারা জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর কাজে তারা যথেষ্ট খুশি, শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো কাজ করছে, শুভেন্দু অধিকারী এই 1.5 মাসে যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ এবং প্রয়াস নিয়েছেন বাংলার উন্নতির জন্য। মাননীয় শুভেন্দু অধিকারী পৌরসভাতেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তার কাছে কোনো নিজের পক্ষ নেই, সরকার পক্ষ নেই, বিরোধী পক্ষ নেই, তার কাছে কেবল একটাই পক্ষ, সেটা হচ্ছে উন্নয়ন পক্ষ। মানুষের উন্নয়ন করাই তার একমাত্র ব্রত এবং নীতি, এবং তার সরকারের এই নীতি নিয়েই চলবে যে মানুষের উন্নয়ন। সত্যি কথাই উন্নয়ন পক্ষ। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন নির্বাচনের সময় নির্বাচন হবে, কিন্তু নির্বাচনোত্তর পরিস্থিতিতে বা পরবর্তী সময় মানুষের উন্নয়নের কাজ করতে হবে, মানুষের উন্নয়নের জন্য চিন্তা করতে হবে, মানুষের উন্নয়নের জন্য কথা বলতে হবে। একদম সঠিক পদক্ষেপ, সাধু পদক্ষেপ এবং যথার্থ প্রশংসনীয় চিন্তা মাননীয় শুভেন্দু অধিকারীর। সত্যি কথাই, একটা রাস্তা হলে সেই রাস্তা দিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সকল জনগণ, সকল সমর্থক হেঁটে যান। একটা ব্রিজ হলে সেই ব্রিজ দিয়ে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সকল দলের সমর্থক, সকল দলের নেতারা সেখান দিয়ে গাড়ি চালিয়ে যান। একটা রাজ্যের যদি কারখানা হয়, সেই কারখানার যে সুফল সেটা রাজ্যবাসী পায়, সবাই পায়, সেখানে কোনো ভেদাভেদ নেই। সত্যি কথাই উন্নয়ন হোক। এর আগে 15 বছর উন্নয়ন হয়নি, উন্নয়ন থমকে গিয়েছিল। কিছু ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, কিছু মানুষের পকেট ভরেছে, কিছু মানুষের পকেটের উন্নয়ন হয়েছে, কিছু মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে, কিছু মানুষের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, কিন্তু সার্বিকভাবে মানুষের, বাংলার জনগণের বা পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই উন্নয়নের কাজটিকেই ত্বরান্বিত করতে চাইছেন, কোনো ভেদাভেদ না করে, কোনো ভেদাভেদ না রেখে, কোনো আমরা ওরা না করে। এটাই তো হওয়া উচিত, এটাই হোক, এটাই তো ভালো। সেই সঙ্গে এটাও জানাবো যে মাননীয় মমতা ব্যানার্জি তিনি মানসিকভাবে তার নেতাদের থেকে, তার কর্মীদের থেকে অনেক দূরে সরে গেছেন। গতকাল উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হয়েছেন। এছাড়া গ্রেপ্তার হয়েছেন পৌরপিতা সুশান্ত ঘোষ। এছাড়া আরও অনেক নেতারা গ্রেপ্তার হচ্ছে। এটা মমতা ব্যানার্জির শিরোপীড়ার কারণ। অভিষেক ব্যানার্জি একেবারে মামলায় জর্জরিত হয়েছে। আজ কিংবা কাল রোজ তাকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকারী তদন্তকারী সংস্থা কিংবা রাজ্যের কোনো সংস্থা তাকে ডাকছে। বিভিন্ন লোক বিভিন্ন সময় অভিষেক ব্যানার্জির কাছে
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মামলা করছে। তার বিরুদ্ধে এই মুহূর্তে তার নতুন সংযোজন হয়েছে মাটি চুরির মামলা। মাটি চুরির যে ঘটনা ঘটেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, তা নিয়ে হাইকোর্টে মামলা করেছে বিজেপির এক নেতা। ফলে এই নিয়ে অভিষেক ব্যানার্জি একেবারে জর্জরিত। স্যাটেলাইটের ছবি দেখিয়ে মাটি চুরিতে হয়েছে, প্রচুর পরিমাণে বিঘা বিঘা জমির মাটি চুরি হয়েছে সে কথা জানিয়ে বিজেপির নেতা হাইকোর্টে মামলা করেছেন। তা নিয়েও নিশ্চয়ই পরবর্তীকালে মামলা হবে, শুনানি হবে। এবং বিভিন্ন রাজ্য থেকে, কখনো ত্রিপুরা, কখনো মধ্যপ্রদেশ থেকে তার বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সমন জারি হচ্ছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। ফলে অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে স্বস্তিতে নেই। তিনি মামলায় এবং পুলিশি তদন্তে জর্জরিত, এবং আইনের আওতায় তিনি যেভাবে এসে গেছেন বা আইনি জটিলতায় যেভাবে জড়িয়ে পড়েছেন, তার থেকে তার মুক্তি পাওয়া খুব দুরূহ বলেই মনে হয়। এটার জন্য অবশ্যই মমতা ব্যানার্জি দায়ী। তার কারণ অভিষেক ব্যানার্জি যখন এই কাজগুলো করছিলেন তখন মমতা ব্যানার্জি তাকে নিরস্ত করেননি। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির অভিষেক ঘটানোর জন্য তার সব অন্যায় আবদার মেনে নিয়েছে। তৃণমূল যে অন্যায়গুলো করেছে তাও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিয়েছিলেন। মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে 33টা গাড়ির কনভয় নিয়ে মানুষ থেকে দূরে সরে থাকলে যুবরাজ হওয়া যায়, নেতা হওয়া যায় না। সাতমহলা বাড়িতে বসে ফোনে নির্দেশ দিলে বা ফেসবুকে পোস্ট করলে রাজা হওয়া যায়, কিন্তু নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে মানুষের সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করতে হয়, মানুষের পালস বুঝতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষের সুখ দুঃখের সাথী হতে হয়। আমরা বাংলায় জানি মার চেয়ে মাসির দরদ বেশি, কিন্তু পিসির দরদ বেশি এরকম প্রবাদ বাংলায় নেই, এবং তা কখনো শুনিনি। মমতা ব্যানার্জির নামক যে পিসি, তার ভাইপোর জন্য যে এত দরদ, এবং কেন এত দরদ তা জানি না। তিনি রক্তের সম্পর্ককে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন, কিন্তু তার রক্তের সম্পর্ককে গুরুত্ব দিতে গিয়ে তৃণমূল দলটারই রক্ত শূন্যতায় ভুগছে এখন তৃণমূল দলের এখন অবস্থা সঙ্গীন। এমনকি তৃণমূল দলের যে তৃণমূল ভবনটা সেটাও বেহাত হয়ে গেছে, সেটাও জোর করে দখল করে রেখেছিল। এই 15 বছর তারা ক্ষমতায় ছিল, 15 বছর কম নয়, প্রায় 3টে টার্ম, 15 বছর তারা সেই সময় একটা স্থায়ীভাবে বৈধভাবে কোনো তৃণমূল ভবন গড়ে তুলতে পারেনি এখনো পর্যন্ত। হয়তো ভবিষ্যতে গড়ে তুলবে বা ভবিষ্যতে তা গড়ে তোলার কাজ চলছে। এভাবেই মমতা ব্যানার্জি তার দলকে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু করেছেন। তিনি নিজে হাতে দল গড়েছেন, নিজে হাতেই দলকে ধ্বংস করার দিকে তার ক্রিয়াকলাপ চালিয়ে গেছেন। তিনি অভিষেক ব্যানার্জিকে তার রাজ্যপাট বুঝিয়ে দেওয়ার জন্য তিনি দ্বিতীয় শ্রেণীর কোনো নেতা তৈরি করেননি। মুকুলকে তাড়িয়েছেন, শুভেন্দু অধিকারীকে তাড়িয়েছেন। কোনো দক্ষ সংগঠক নেই দলে, সেরকম কোনো গ্রহণযোগ্য নেতাও নেই। কল্যাণ ব্যানার্জি আইনজীবী হয়েই থাকবেন, তিনি সেভাবে বিকল্প নেতা হিসেবে উঠে আসবেন বলে আমার মনে হয় না। জনগণের কাছে যে গ্রহণযোগ্য একটা নেতা থাকা দরকার ছিল, দ্বিতীয় শ্রেণীর নেতা, তা হয়নি। সবই চতুর্থ শ্রেণীর নেতা, তৃতীয় নয়, চতুর্থ শ্রেণীর নেতা তিনি গড়ে তুলেছেন। যাই হোক, মমতা ব্যানার্জি আর অভিষেকের মধ্যিখানে কেউ যেন না দাঁড়ায়, অন্তরায় না হয়, বাধা হয়ে না দাঁড়ায়, তাই তিনি দ্বিতীয় শ্রেণীর কোনো নেতাকে তৈরি করেননি। যারা ছিলেন তাদেরকে তিনি তাড়িয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী, মুকুল রায়, এদেরকে তিনি তাড়িয়ে দিয়েছেন। যাই হোক, সেই দলে, তৃণমূল দলে আজ সবাই বিতাড়িত হলেও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দলে রয়েছেন। পরবর্তী সময় জানা যাবে বা বোঝা যাবে তার দলের কি পরিস্থিতি হলো বা তারই কি পরিণতি হলো। এইটাই এখন পর্যালোচনা করলাম, এই কথাগুলোই বললাম। কথা বলেই আমার প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাবেন।
সেই সঙ্গে বলবো আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আমার প্রতিবেদন শেয়ার করবেন। নমস্কার।